৪৭তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কে আরিচাগামী লেন অবরোধ করে তারা বিক্ষোভ শুরু করেন। মহাসড়ক অবরোধকারী শিক্ষার্থীরা জানান, অন্যান্য বিসিএস এর প্রিলি পরীক্ষার পর লিখিত পরীক্ষায় বসার জন্য অন্তত ৬ মাস সময় দেওয়া হয়, তবে ৪৭তম বিসিএস এর লিখিত পরীক্ষার আগে মাত্র ২ মাস সময় দেওয়া হয়েছে। তারা যৌক্তিক সময় বিবেচনা করে লিখিত পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন। বগুড়ায় ২ শিশুর গলা কাটা ও মায়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাঝিরা এলাকায় এ ঘটনা ঘটে। শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম শফিক স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে মা ও ২ শিশু ঘুম থেকে না ওঠায় ও দরজা বন্ধ দেখে তাদের ডাকাডাকি করেন স্বজনরা। পরে ঘরের দরজা খুলে মায়ের ঝুলন্ত মরদেহ ও বিছানায় ২ শিশুর গলা কাটা মৃতদেহ দেখতে পান তারা। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে নিহতদের মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ওই গৃহবধূ ২ সন্তানকে হত্যার পর আত্মহত্যা না, তাদের হত্যা করা হয়েছে। তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়ায় পাচারের সময় নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও পুলিশ। মঙ্গলবার রাতে বাহারছড়া কচ্ছপিয়া ঘাট সংলগ্ন বিচ এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাগর পথে পাচারের অপেক্ষায় থাকা ২৮ জনকে উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ পাচারকারী চক্র উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সাগর পথে মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা করছিল। অভিযানকালে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদাউস। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম জানান, অস্বাস্থ্যকর পরিবেশে অনিবন্ধিত উপায়ে নিম্নমানের খাদ্যপণ্য তৈরি ও বিক্রি, লেবেলিং বিধি ভঙ্গ এবং খোলা খাদ্য সংরক্ষণ সহ নানা অসঙ্গতি পাওয়ায় এ জরিমানা করা হয়। জনস্বার্থে এমন অভিযান চলবে বলেও জানান তিনি। ঝিনাইদহের মহেশপুরে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার থেকে বিপুল পরিমাণ সরকারি ঔষধ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে উপজেলার মহেশপুর নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে এ বিপুল পরিমাণ ঔষধ জব্দ করা হয়। এ ঘটনায় এক নার্স ও হাসপাতালের মালিককে কারাদণ্ড ও জরিমানা দিয়েছে আদালত। হাসপাতালটিতে বিপুল পরিমাণ ঔষধ অবৈধভাবে মজুত করা রয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার ও উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেলেনা আক্তার। অভিযানে সরকারি হাসপাতালের বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করা হয়। রংপুরের পীরগঞ্জে কৃষক নাজির হত্যা মামলায় আসামি মিজানুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। দুপুরে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোহাম্মদ নাজির এ রায় প্রদান করেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১ এপ্রিল রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আসামি মিজানুর রহমানের নেতৃত্বে অন্যান্য আসামিরা কৃষক নাজিরকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় তার ভাই আব্দুর রহিম বাদী হয়ে পীরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে। মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য জেরা শেষে আসামি মিজানুর রহমানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০,০০০ টাকা জরিমানার আদেশ দেন। যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দণ্ডিত করেন। অপর আসামি মোহাম্মদ খাদিমুল ইসলাম পিতা খাজির উদ্দিন বড় আলমপুর দিঘিপাড়া থানা পীরগঞ্জ জেলা রংপুরকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। নারায়ণগঞ্জের অন্যতম বৃহৎ প্রকল্প রূপগঞ্জের ৩ তলা বিশিষ্ট ভুলতা ফ্লাইওভার এখন আতঙ্কের নাম। রাত নামলেই এখানে নেমে আসে ভুতুড়ে অন্ধকার। জ্বলে না সড়কবাতি, নেই পর্যাপ্ত নিরাপত্তা। প্রতিদিনই ঘটছে ছিনতাইয়ের ঘটনা। সড়কবাতি না জ্বললেও পল্লী বিদ্যুতের বিল হচ্ছে লাখ লাখ টাকা। প্রতিনিধি মকবুল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। ২০১৯ সালে ৩৫৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঢাকা সিলেট মহাসড়ক ও গাজীপুর চট্টগ্রাম বাইপাস সংযোগ সড়ক। এই ফ্লাইওভার উদ্বোধনের পর কিছুদিন আলো জ্বললেও এখন পুরো এলাকা জুড়ে নেমে এসেছে ভয়াবহ অন্ধকার। ফলে রাতের বেলায় পথচারী, চালক ও যাত্রীরা থাকেন আতঙ্কে। রাতে ভুলতা ফ্লাইওভার দিয়ে চলাচল এখন রীতিমতো ঝুঁকিপূর্ণ। বিশেষ করে সন্ধ্যার পর মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি আরোহীরা ছিনতাইকারীর প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হন। গাড়ি একটা সমস্যা দিলে, ব্রেক করলে লাইট না থাকলে তো সমস্যাই, যে কোনো লোকে ছিনতাই করে যা পারে সবকিছু রেখে দেয়। ছুরি মাইরা এই পিস্তল দেখায়া
ওই সন্ত্রাসী করে লয়ে যায়, সব টাকা পয়সা যা আছে সম্পূর্ণ নিয়ে যায়। রানিংয়ে মনে করেন চাপায়া দেয় রানিংয়ে ফেলা আবার উপরেই চিন্তাই করে। পর্যাপ্ত পুলিশ টহল না থাকায় অপরাধীরা নির্বিঘ্নে তাদের কার্যক্রম চালাচ্ছেন। আলো ও সিসিটিভি না থাকায় নজরদারি প্রায় শূন্য। স্থানীয়রা দ্রুত ফ্লাইওভারে বাতি মেরামত, সিসিটিভি স্থাপন ও নিয়মিত পুলিশ টহলের দাবি জানিয়েছেন। না চলার কারণে এই রোডের ছিনতাই চুরি ইদানিং বাইরে গেছে। আমরা সরকারের কাছে দাবি করব যাতে এই জায়গায় লাইটগুলো রাত্রে জ্বালানো থাকে। এই লাইটগুলো ভালো হইতো বা জ্বলতো, তাতে একটু ভয় কম লাগলো না বা ভয় লাগলো না। আমি অতি দ্রুত রোডস অ্যান্ড হাইওয়ে অথরিটির সাথে এবং আমাদের ইউনো মহোদয়কে এই বিষয়টা অবহিত করে খুব দ্রুত যাতে একটা ব্যবস্থা নেওয়া যায় এ বিষয়ে অবশ্যই পদক্ষেপ নেওয়ার জন্য চেষ্টা করব। এদিকে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি 2 সূত্রে জানা যায়, চলতি বছরে কয়েক মাসে ফ্লাইওভারের সড়কের বাতির বিল এসেছে 2,37,923 টাকা। রিডিং অনুযায়ী আমাদের কিছু বিল হচ্ছে এবং তারা পরিশোধও করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, ভুলতা ফ্লাইওভার ও সুলতানা কামাল সেতুর ল্যাম্পপোস্টের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। চোর যারা রয়েছেন তারা এগুলো চুরি করে নিয়ে যান। তো নতুন করে আবার যেহেতু এটি আপনারা জানিয়েছেন, আমরা অবশ্যই রিকোয়েস্ট করব এক্সের মহোদয়কে। একই সাথে আমরা যদি তারা না করে দেন, আমরা ইমিডিয়েটলি আমাদের উপজেলা প্রশাসন থেকে লাইট লাগানোর ব্যবস্থা করব। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ভোলার চর ফ্যাশনে শীতের শুরুতেই নিউমোনিয়া ডায়রিয়ার প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত 1 মাসে আক্রান্তের সংখ্যা 4 শতাধিক ছাড়িয়েছে। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু এবং হাসপাতালে ভর্তি বাড়ায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় সচেতনতা বৃদ্ধির পরামর্শ বিশেষজ্ঞদের। প্রতিনিধি শাহাবুদ্দিন হাওলাদারের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শিমুল খান। গত 1 মাসে চরফ্যাশন উপজেলা জুড়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন 374 জন এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন 84 জন। শিশু রোগীদের অবস্থাও উদ্বেগজনক। বর্তমানে হাসপাতালে শিশু ভেন্টিলেটর বা শিশু বেড রয়েছে মোট 15টি, কিন্তু মাত্র একদিনে হাসপাতালে শিশু ওয়ার্ডে ভর্তি হয়েছেন 19 জন শিশু রোগী, যা সক্ষমতার তুলনায় অনেক বেশি। ফলে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। আমার বাচ্চার ডায়রিয়া হয়েছিল 3 দিন, গত শুক্রবারে আমি ওকে নিয়ে হসপিটাল ভর্তি হয়েছি। আমার বাচ্চার যে ইনজেকশন এবং স্যালাইন আনছে এগুলো বাইরে থেকে আনছি, কিছু দেয়নি, হাসপাতাল থেকে সাপ্লাই ছিল না বলছে। চিকিৎসকদের মতে হঠাৎ আবহাওয়ার পরিবর্তন, দূষিত পানি, খাদ্যে ভেজালের কারণে ডায়রিয়া ও শ্বাসতন্ত্রের রোগ ছড়িয়ে পড়ছে। সাদা পাতলা পায়খানা করতো, পাশাপাশি বমি ছিল, জ্বর ছিল হালকা। তো আমি আজকে এখানে ভর্তি হলাম। ডায়রিয়া হাসপাতালে আসছি আজকে 3 দিন। আজকে এখন একটু মোটামুটি সুস্থ হয়েছে। চিকিৎসা সেবা নিশ্চিত করতে অতিরিক্ত মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে এবং ওষুধ সরবরাহ জোরদার করা হয়েছে। পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, বিশুদ্ধ পানি পান এবং শিশুদের ঠান্ডা গরমে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। ঠান্ডা থেকে এড়ানোর জন্য আমাদের গরম আবহাওয়া থাকতে হবে এবং ছোট ছোট বাচ্চারা যারা আছে তাদের অভিভাবকের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে যে তারা অবশ্যই বাচ্চাদের যেন গরম কাপড়ে জড়িয়ে রাখে এবং ঠান্ডা থেকে বাঁচার জন্য তাকে সহযোগিতা করে বাচ্চাদের। খালি পায়ে যাতে না থাকে বা মাটির মধ্যে, ভেজা মাটির মধ্যে রয়ে যাচ্ছে। সকালের দিকে দেখা যাচ্ছে ভেজা মাটি থাকে, ওখানে হয়তো দৌড়াদৌড়ি করতেছে খালি পায়ে। তো খালি পায়ে থাকলে বাচ্চাদের এই ঠান্ডা লাগার প্রবণতাটা বেশি বেড়ে যায়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত সচেতনতা না বাড়ালে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। শিমুল খান, মাই টিভি নিউজ ডেস্ক। আয়ারল্যান্ডের বিপক্ষে টি20 সিরিজ খেলতে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ সকাল 11:30টার পর দলের খেলোয়াড় ও কোচিং স্টাফ শহরের 5 তারকা হোটেল রেডিসন ব্লুতে অবস্থান নেন। চট্টগ্রামে 3 ম্যাচের টি20 সিরিজ খেলবে 2 দল। আগামী 27 ও 29 নভেম্বর এবং ডিসেম্বরের 2 তারিখ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের ম্যাচগুলো। সিরিজকে ঘিরে ইতোমধ্যে স্টেডিয়াম নিরাপত্তা ও প্রস্তুতির সব কার্যক্রম চূড়ান্ত করেছে আয়োজকরা। রাজধানীর উত্তরায় রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা বাস্তবায়নের আলোকে রাষ্ট্র গঠনে চিন্তাশীল তারুণ্যের ভাবনা ও 31 দফার চিন্তাশীল ডিজিটাল ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি নেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায়। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোহাম্মদ মোস্তফা জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় গবেষণা সেলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ডক্টর মোহাম্মদ আমিরুল ইসলাম এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন।
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারী ভোটারদের ভূমিকা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নারীদের অংশগ্রহণই এই নির্বাচনকে মানবিক, অংশগ্রহণমূলক ও পরিবর্তনমুখী করে তুলবে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নারীদের নিরাপত্তা নিশ্চিত করবে। সকালে ময়মনসিংহের হালুয়াঘাটে জাতীয়তাবাদী মহিলা দলের উপজেলা শাখার কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন। উপজেলা শাখার সভাপতি হোসনে আরা নীলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক AKM এনায়েতুল্লাহ কালাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল সহ নেতৃবৃন্দ। চট্টগ্রাম ৫ হাটহাজারী বায়েজিদ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সমর্থনে দক্ষিণ মাদার্শা ইউনিয়ন মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে বিএনপির নানা অবদানের উল্লেখ করে মীর হেলালের পক্ষে ভোট চান। মনোনীত করেছেন, ওনাকে দেখে শুনে ওনার রেকর্ডটা দেখে এটা আপনাদের জন্য অভিনন্দন, শক্তিশালী করার জন্য। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুলের পক্ষে উপজেলার বড়ইবাড়ি এলাকায় বর্ণাঢ্য র্যালি ও রাষ্ট্র কাঠামোর ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাপাইর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডিজের রব্বানী, বোয়ালি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী আজম খান, সূত্রাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রুহুল আমিন সহ অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন চাঁদপুর ২ আসনের বিএনপির প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন। চাঁদপুরের মতলব সেতু এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেন। সংক্ষিপ্ত পথসভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি আজহারুল হক মুকুল, বিএনপি নেতা এনামুল হক বাদল, জাহাঙ্গীর আলম প্রধান সহ আরও অনেকে। নাটোরের সিংড়ায় ট্রাফিক সেবা সপ্তাহ ২০২৫ উপলক্ষে সচেতনতামূলক একটি র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে শ্রমিক, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। জেলা পুলিশের উদ্যোগে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম, সিংড়া থানার অফিসার ইনচার্জ মমিনুজ্জামান সহ আরও অনেকে। বরিশালের গরুনদী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার পলাশ সরকার, গরুনদী মডেল থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরওয়ার আলম বিপ্লব, পৌর জামাতের আমির মাওলানা হাফিজুর রহমান, প্রেস ক্লাবের আহ্বায়ক জহুরুল ইসলাম সহ অন্যান্যরা। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক মাহমুদা আক্তারের সভাপতিত্বে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের জেলা ব্যবস্থাপক মোহাম্মদ মিরাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস, স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়া নির্বাহী পরিচালক SM শাহিন সহ আরও অনেকে। চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে দুপক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে আহত হন কমপক্ষে 10 জন। সকাল 10:30টার সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষের পর পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপরই তৈয়ব আলী ও প্রিন্স সংগঠনের শ্রমিকদের নিয়ে কেরুজ জেনারেল অফিসের সামনে বসে পড়ে অবস্থান নেয় এবং নির্বাচনের দাবিতে স্লোগান দিতে থাকে। বর্তমানে কেরু ক্যাম্পাস এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, নির্বাচনের জন্য দুই পক্ষকেই ডাকা হয়। এক পর্যায়ে একটি পক্ষ আসলে অপর একটি পক্ষ অতর্কিতভাবে হামলা চালায়।
শেরপুরে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন SDF আয়োজিত যুব উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের RELI প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালার প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম কমল। সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় যুবদের সক্ষমতা বৃদ্ধি, উদ্যোক্তা তৈরির সুযোগ ও কর্মসংস্থানমুখী উদ্যোগ নিয়ে আলোচনা হয়। SDF এর জেলা ব্যবস্থাপক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নিয়ে প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন। ভোলার মনপুরা উপজেলায় কৃষি উন্নয়নে কৃষক কৃষানীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বেলা 11টায় উপজেলা পরিষদ হলরুমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করে। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আহসান তাওহিদের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা খামারবাড়ির উপপরিচালক মোহাম্মদ খায়রুল ইসলাম মল্লিক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা ডক্টর শামীম আহমেদ ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক ARM সাইফুল্লাহ। চলতি আমন মৌসুমে মাঠ পর্যায়ের প্রান্তিক কৃষকের কাছ থেকে ধান ও স্থানীয় চালকল থেকে চাল সংগ্রহের কার্যক্রম শুরু করেছে উপজেলা খাদ্য গুদাম কর্তৃপক্ষ। এবারের আমন মৌসুমে প্রান্তিক পর্যায়ে কৃষকের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে কেজি প্রতি 34 টাকা দরে ধান ও চালকল থেকে 50 কেজি দরে সিদ্ধ, 49 টাকা দরে আতপ চাল ক্রয় করছে খাদ্য গুদাম কর্তৃপক্ষ। কৃষকের কাছ থেকে ধান ও স্থানীয় চালকল থেকে চাল সংগ্রহের কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, এসি ল্যান্ড জসিম উদ্দিন, খাদ্য নিয়ন্ত্রক আফান আলী, OC LSD শিহাবুন সাকিব সহ সাংবাদিকবৃন্দ। বাগেরহাটে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে ডেঙ্গু প্রতিরোধ অভিযান 2025 অনুষ্ঠিত হয়েছে। সকাল 10:30টায় শুরু হয় এই অভিযানে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার উৎপত্তিস্থল দূরীকরণের উপর গুরুত্ব দেওয়া হয়। অভিযানে উপস্থিত ছিলেন বাগেরহাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম। কর্মকর্তারা জানান, নিয়মিত সচেতনতা কার্যক্রম, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টা এই 3টি উপাদানই ডেঙ্গু মোকাবেলায় সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে। তারা সবাইকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সক্রিয় হওয়ার আহ্বান জানান। নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ প্রোগ্রামের আওতায় পৌরসভা মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্প মুন্সিগঞ্জ পৌরসভা ফোকাস গ্রুপ ডিসকাশনের উদ্যোগে পৌরসভার কর্মরত পেশাজীবী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বেলা 12:30টার দিকে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিক শফিউদ্দিন মিলনায়তনে পরামর্শক প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্ট লিমিটেড এই মতবিনিময় সভার আয়োজন করেন। এতে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম, শহর পরিকল্পনাবিদ সুস্মিতা রহমান সহ অনেকে। বিপুল উৎসাহ উদ্দীপনায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়। এবছর খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রমের 34 বছর পূর্ণ করে 35 বছরে পদার্পণ করল। দিবসটি উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের মেইন গেট শহীদ মীর মুগ্ধ তোরণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি দ্বিতীয় গেট ঘুরে অদম্য বাংলা চত্বরে গিয়ে শেষ হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ গোলাম রহমানের নেতৃত্বে বর্তমান উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, উপ উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ খান, ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুন নবী এবং বিভাগীয় পরিচালক সহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদারীপুরের কালকিনিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী সাইফুল আরেফিন। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবা ইসলাম, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা OC KM সোহেল রানা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সভায় সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, যানজট নিরসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলের ঘাটাল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করেন ঘাটাল উপজেলা প্রশাসন। ঘাটাল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু সাইদের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক। এ সময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ ও টিফিন বক্স তুলে দেন।
নেত্রকোনায় এমপিওভুক্ত শিক্ষায় বৈষম্য নিরসনে আগামী দিনে করণীয় শীর্ষক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুপুরে মোক্তারপাড়া পাবলিক হল রুমে এমপিওভুক্ত জাতীয়করণ প্রত্যাশী জোট জেলা শাখার আয়োজনে অধ্যক্ষ মঞ্জুরুল হক খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ মতিউর রহমান সহ অন্যরা। পরে জেলা শাখার নতুন কমিটিতে অধ্যক্ষ মঞ্জুরুল হক খানকে সভাপতি পদে ও সাধারণ সম্পাদক পদে প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম সজল নাম সহ অন্যান্যদের নাম ঘোষণা করা হয়। আগামী 15 ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে বরিশালের গরুনদীতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভ, স্মারকলিপি পেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ গরুনদীর আয়োজনে সকালে উপজেলা চত্বরে দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় বক্তব্য রাখেন জিএম আব্দুর রব, মোহাম্মদ মেহেদি হাসান, আব্দুল হালিম, মোহাম্মদ শিপন হাওলাদার সহ অন্যান্যরা। শেষে উপজেলা নির্বাহী অফিসের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেন।